শক্তির কারণে আপনার জ্ঞান ফিরে এসেছে আর আপনি সুস্থ হয়ে উঠেছেন। আমরা তো ভেবেছিলাম আপনাকে হয়তো আমরা কোনোভাবে সুস্থ করতেই পারবো না। তখনই নাগরানী স্বাভাবিকভাবে উঠে দাঁড়ায়। আমি সুস্থ আছি, এই দেখো আমি পুরোপুরি সুস্থ হয়ে দাঁড়িয়েছি। আমার মধ্যে কোনো ক্লান্তি নাই, মনে হচ্ছে আমার শরীরে কখনো কেউ আঘাত করেনি। আমি দিব্যি সুস্থ আছি। সত্যি বলছেন নাগরানী? তাহলে তাহলে আপনি আপনি আপনার সব শক্তি ফিরে পেয়েছেন হয়তো। আমাকে এক্ষুনি পরীক্ষা করে দেখতে হবে যে আমার সব শক্তি আমি ফিরে পেয়েছি কিনা। এ কথা বলে নাগরানী সত্যি তার শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। সত্যি সত্যি সে তার শক্তি প্রয়োগ করতে সক্ষম হয়। আমার মনে হয় আলোকে আমি যতটুকু জানিয়েছি এতে আলো ঠিক রাজা প্রতাপ সিংহের জ্ঞান ফিরিয়ে আনবে। আর তাছাড়া ওখানে তো রাজকনক আছে, রাজকনক হয়তো বা আলোকে সাহায্য করবে। আমি সবকিছু আলোকে বলে আসতে পারতাম, কিন্তু আমার সময় সীমিত থাকার কারণে আমি আলোকে কিছুই বলে আসতে পারিনি। আর তাছাড়া সূর্যকে যে সে তখন ওই গোপন আস্তানায় রেখে এসেছি, আর ওর কাছে একটি বারের জন্য যাওয়া হয়নি। আর তাই একটু বিলম্ব না করে আমাকে এখন সূর্যের কাছে যেতে হবে। আর তাছাড়া আর কিছু সামান্য সময়, তারপরে তো দরবেশ বাবা ফিরে আসবেন, তখন তিনি নিজের সবকিছু করবেন। কথা বলে ভালো বাবা অদৃশ্য হয়ে যায় আর সে সূর্যের কাছে পৌঁছে যায়। ভালো বাবা, আপনি এসেছেন ভালো বাবা। সেই কখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করেই যাচ্ছি, কিন্তু আপনার কোনো দেখাই নেই। আপনি আমাকে এখানে রেখে এতক্ষণ কোথায় ছিলেন? আর তাছাড়া আপনার আসতে এত দেরি হচ্ছিল দেখে আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আচ্ছা ভালো বাবা, আমার আলো কি ঠিক আছে? ওর তো কোনো বিপদ হয়নি? আর আলোকে আশকাপ রাজ্যে পৌঁছে গেছে? সূর্য, এত চিন্তা করো না, আলো ভালোভাবে আশকাপ রাজ্যে পৌঁছে গেছে, আরো ভালো আছে। ভালো বাবা, যদি সেটাই হয়ে থাকে তাহলে আপনার আসতে এত দেরি কেন হলো? এরপর ভালো বাবা রাজা প্রতাপ সিংহের ব্যাপারে সবকিছু সূর্যকে খুলে বলে। সূর্য, আলো প্রতাপ সিংহকে সুস্থ করার জন্য গরল সরোবরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর সেটা নিয়ে আমি অনেক ভয়ে আছি। কি বলছেন কি? গরল সরোবর? আর এতে করে আপনার ভয় বা পাওয়ার কি আছে বলুন তো? আলো যদি রাজা প্রতাপ সিংহকে সুস্থ করতে পারে তাহলে তো সেটা খুব ভালো কথা। হ্যাঁ, সেটা ভালো কথা, কিন্তু সেটা যে আলোর জন্য মহা বিপদের। কি বলছেন কি? আলোর জন্য মহা বিপদের? কিন্তু কেন? আমাকে বলুন ভালো বাবা। এরপর ভালো বাবা গরল সরোবরের ব্যাপারে সবকিছু সূর্যকে খুলে বলে, এমনকি সেখানে গেলে আলোর কি কি ক্ষতি হতে পারে সে ব্যাপারেও সব কথা খুলে বলে। কি বলছেন কি ভালো বাবা? আলোর সামনে এত বড় বিপদ? না না, এটা কিছুতেই হতে পারে না। আমি আলোকে বিপদের মুখে কিছুতেই যেতে দিতে পারবো না। আর তাছাড়া আপনি তো বললেন ওই গরল সরোবর নাকি আশকাপ রাজ্যের বাইরে, আর আশকাপ রাজ্যের বাইরে গেলে তো আলো যখন তখন বিপদে পড়ে যেতে পারে। আমাদের শত্রুরা যখন তখন আলোর উপর আঘাত হানতে পারে। আর তাছাড়া এখন তো আলোর শক্তি খুব সামান্য, আর তাই ওই অশুভ শক্তিরা আলোকে পরাজিত করে ফেলতেই পারে। হ্যাঁ, সেই ভয়টাই তো আমি পাচ্ছি। তাছাড়া আমরা তো কোনোভাবে আলোকে আটকাতেও পারবো না। আলো তো নিজের জীবনের বিনিময় হলেও রাজা প্রতাপ সিংহের জ্ঞান ফেরানোর চেষ্টা করবে। ওদিকে রাজকনক ওই গরল সরোবরে পৌঁছানোর জন্য একটি নকশা তৈরি করে আলোর কাছে নিয়ে হাজির হয়। নিন মহারানী, এটা হলো ওই গরল সরোবরে পৌঁছানোর নকশা। আপনি এই নকশা অনুসরণ করে ওই গরল সরোবরে পৌঁছে যেতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ রাজকনক। তাহলে আর আমি
এক মুহূর্ত দেরি করতে চাই না, আমি এক্ষুনি রওনা দিতে চাই। আর এই নকশা অনুসরণ করে আমি ওই গরল সরোবরে পৌঁছে যাব আর সঠিক সময়ের মধ্যে ফিরে এসে রাজা প্রতাপ সিংহের জ্ঞান ফিরে আনবো। ঠিক আছে মহারানী, আপনি যাবেন, কিন্তু ওই গরল সরোবরে ঝর্ণার জল নিয়ে আসতে হবে আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আর সেই সময় পরে যদি আপনার গরল সরোবরে ঝর্ণার জল নিয়ে আসেন, তাহলে ওই ঝর্ণার জল কোনো কাজেই আসবে না। কি বলছেন কি রাজকনক? নির্দিষ্ট সময়ের মধ্যে গরল সরোবরে ঝর্ণার জল না নিয়ে আসতে পারলে মহারাজকে বাঁচানো যাবে না। কিন্তু আমি বুঝবো কি করে যে কতটুকু সময়ের মধ্যে গরল সরোবরে ঝর্ণার জল সংগ্রহ করতে হবে? মহারানী, এই নিন মহারানী, এই মুক্তোর মালাটি রাখুন। মুক্তোর মালা? রাজকনক, আপনি আমাকে এই সময় হঠাৎ মুক্তোর মালা দিচ্ছেন কেন? এই মুক্তোর মালা দিয়ে আমি কি করব? মহারানী, এই যে মুক্তোর মালাটি দেখছেন, এটা কোনো সাধারণ মুক্তোর মালা নয়। এই মুক্তোর মালাটা হচ্ছে মহারাজের জীবন প্রদীপ। এই যে মুক্তোর মালাটি দেখছেন, এই মুক্তোর মালাটি সাদা বর্ণের। আস্তে আস্তে যত সময় যাবে ততই একটা একটা করে এই মুক্তোর মালাটি লাল বর্ণ ধারণ করতে থাকবে। আর মহারাজের জীবন প্রদীপ আস্তে আস্তে নিভে যেতে থাকবে। আর যখন এই পুরো মালাটির সব মুক্তোই লাল বর্ণের ধারণ করবে, তখনই আপনি মনে করবেন সময় শেষ। আর সব মুক্তো লাল বর্ণ ধারণ করার পর যদি আপনি ওই গরল সরোবরের ঝর্ণার জল নিয়ে ফিরেও আসেন, সেই জল যে আর কোনো কাজেই লাগবে না, আর মহারাজের জীবনও শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি রাজকনক, আমাকে আর কিছুই বলতে হবে না। আমি আর সময় নষ্ট করতে চাই না। আর এই মুক্তোর মালাটি পরিপূর্ণ লাল বর্ণ ধারণ করার আগেই আমি ওই গরল সরোবরের ঝর্ণা জল নিয়ে ফিরে আসব। আর এটাই আমার প্রতিজ্ঞা। হলুদ পাখি, চল, আর একটু দেরি করব না, এক্ষুনি আমরা বেরিয়ে পড়তে চাই। রাজকনক, মহারাজকে আমি আপনার কাছে রেখে গেলাম, আপনি সবসময় মহারাজের খেয়াল রাখবেন। ওদিকে ধ্যান সাধনার মাধ্যমে কালপুরুষ আলোর সব গতিবিধি লক্ষ্য করতে থাকে আর সে সব কিছু বুঝতে পারে। এই তো আলো ওই আশকাপ রাজ্যের রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়েছে। আর খুব অল্প সময়ের মধ্যেই আলো আশকাপ রাজ্যের সীমানা পার করে অন্য রাজ্যে পৌঁছে যাবে। আর সেই সময়টা পর্যন্ত আমাকে ধৈর্য ধরতে হবে। তারপর আলো যখন অন্য রাজ্যের প্রান্তে পা রাখবে, তখনই আমি আমার কাজ শুরু করে দেব। আলোকে যে করেই হোক আমাকে শেষ করে দিতেই হবে, কারণ আলোর সাথে যে আমার অনেক দিনের পুরনো হিসেব রয়েছে, সেই হিসেব চুকানোর জন্যই তো আমি আজ অপেক্ষা করেই যাচ্ছি। অনেক দিন, অনেক বছর যাবৎ আমি অপেক্ষার উপর অপেক্ষা করে গেছি। অপেক্ষার অবসান হতে চলেছে, আর তাই তো আজকে এই সুযোগ কিছুতেই হাতছাড়া করব না। তবে এখন আমার প্রথম পিশাচিনীর সাহায্য নিতে হবে, আর পিশাচিনীকে পাঠাতে হবে ওই আলোকে শেষ করে দেওয়ার জন্য। পিশাচিনী, পিশাচিনী, কোথায় তুমি? এক্ষুনি আমার সামনে হাজির হও। কালপুরুষের আহ্বানে পিশাচিনী সেখানে এসে হাজির হয়ে যায়। এ কি কালপুরুষ, তুমি আবার আমাকে এভাবে ডাকলে কেন? সবে ঘুমিয়েছিলাম, আর আবার তুমি আমার কাঁচা ঘুমটি এভাবে ভেঙে দিলে। অনেক হয়েছে তোমার ঘুম। এবার তুমি তোমার ঘুম থেকে বিরত থাকতে হবে, কারণ তোমাকে আমি একটি অনেক বড় দায়িত্ব দিতে চলেছি। দায়িত্ব? আবার হঠাৎ করে আপনি আমাকে কি দায়িত্ব দিতে চলেছেন কালপুরুষ? কালগোকরার জাদু সম্রাটকে তো বাঁচিয়ে আনলাম, তারপর এখন আবার আপনার কি কাজ আছে বলুন তো? এখনই তো আমার সব থেকে বড় কাজ। আমার সব থেকে বড় শত্রু ওই আলোকে যে এবার তোমাকে হত্যা করতেই হবে। ও আচ্ছা, তাই নাকি? সামান্য এইটুকু কাজ? ঠিক আছে, আমি খুব অল্প সময়ের মধ্যেই আপনার এই কাজটি সম্পন্ন করে আবার গিয়ে ঘুমাবো। ঠিক আছে পিশাচিনী, তুমি যদি আলোকে হত্যা করতে পারো, তাহলে আমি তোমাকে কখনো কোনো দিনও ঘুম থেকে জাগিয়ে বিরক্ত করব না, এই কথা দিলাম। বাবা, কি ভালো, সত্যি বলছেন তো কালপুরুষ। ঠিক আছে, তাহলে
বলুন কোথায় গিয়ে আমি ওই আলোকে হত্যা করতে পারবো। ওদিকে দরবেশ বাবা তার ধ্যান সাধনার মাধ্যমে বুঝতে পেরে যায় যে আলো আশকাপ রাজ্য থেকে বেরিয়ে অন্য রাজ্যে পা রেখেছে। সর্বনাশ, সর্বনাশ হতে চলেছে। আলো তো কারোর কোনো কথাই না শুনে রাজা প্রতাপ সিংহকে সুস্থ করার জন্য ওই গরল সরোবরের দিকে, কিন্তু এতে করে তো আলোর সামনে মহা বিপদ হয়ে যেতে পারে। কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আলোর শত্রুরা ইতিমধ্যে হয়তোবা খোঁজ পেয়ে গেছে যে আলো আশকাপ রাজ্যের বাইরে বের হতে যাচ্ছে, আর তাই যখন তখন তারা আলোর উপর আক্রমণ করতে পারে। না না, এটা কিছুতেই হতে পারে না। আলোর যদি এই মুহূর্তে কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে, আর এই সর্বনাশ থেকে কেউ রক্ষা পাবে না, কেউ না। কিন্তু এখন আমি কি করব? আমার তো এখন পর্যন্ত এখান থেকে যাওয়ার সময় হয়নি। তাহলে কি করে বাঁচাবো আমি আলোকে ওই অশুভ শক্তির হাত থেকে? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।